বিয়ের তারিখ ছিল 25 ডিসেম্বর, আর সেদিন ছিল 20 তারিখ। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার দৃষ্টি অজান্তে আবার সামনের সিটে বসা সেই ছেলেটির ওপর পড়ল। সে এখন আর জানালার বাইরে তাকাচ্ছে না, বরং আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। তার সে লাল টকটকে চোখগুলো এক ধরনের বন্যতা আর আতঙ্কে ভরা। হঠাৎ সে কথা বলে উঠল, আঙ্কেল। আমি চমকে তাকালাম। সে অস্থিরভাবে নিজের সিটে নড়াচড়া করতে করতে বলল, আঙ্কেল, এই বিয়েটা খুব ভয়ানক হবে। তার গলার স্বর ছিল ভাঙা ভাঙা, যেন গলা দিয়ে আওয়াজ বের হতে চাচ্ছে না। আমি এতটাই অবাক হলাম যে প্রায় লাফিয়ে ওঠার মতো অবস্থা। কি মানে? কি সবকিছু বিপদের মুখে পড়ে যাবে? সে ভয়ানক বিপদে পড়বে। মনে হচ্ছিল সে আমার সঙ্গে নয়, বরং নিজের সঙ্গেই কথা বলছে। আমি একটু ধমকের সুরে কিন্তু ভয়ার্ত গলায় বললাম, তুমি কে? কার ব্যাপারে কথা বলছো তুমি? কি আবল তাবল বলছো? সত্যি বলতে আমি তখন প্রচন্ড ভয় পাচ্ছিলাম। ছেলেটি আবার আমার চোখের দিকে তাকাচ্ছিল না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল আমার কপালে, ঠিক 2 ভ্রুর মাঝখানে। তার গলার স্বর আরো নিচু হয়ে গেল। সে তার কণ্ঠের ভাঙা ভাঙা ভাবটা আরো বাড়িয়ে দিল। তার কথাগুলো বুঝতে আমাকে রীতিমতো কান পেতে শুনতে হচ্ছিল। সে বলল, মেয়েটা খুব ভালো, কিন্তু কোনো এক অজানা শক্তি তাকে একটা ভয়ানক ঘূর্ণিপাকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। শীত যেন জাঁকিয়ে বসতে শুরু করেছে। রাস্তা দিয়ে হাঁটলে স্ট্রিট ল্যাম্পের আলোয় বড় বড় হোটেলগুলো থেকে মৃদু স্বরে ভেসে আসে জিঙ্গল বেল জিঙ্গল বেল। আমরা বুঝে যাই এসে গেছে বড়দিন। আর যারা খ্রিস্ট ধর্মাবলম্বী তাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আর সেই সাথে নতুন একটা বছর আসছে, সবাইকে নতুন বছরের অর্থাৎ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড। ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যখন রাত নামে আমাদের ক্লান্ত শরীর ধীরে ধীরে ঘুমানোর প্রস্তুতি নেয়, কিন্তু কিছু মানুষ তখনও জেগে থাকে। তারা হারিয়ে যেতে চায় ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। আমরা শুরু করছি আমাদের নতুন একটি ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লাগবে, এবং আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, russell.booth.com@gmail.com। এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আজকের এই ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম। আপনারা সবাই জানেন আমাদের মডারেটররা বিভিন্ন জায়গায় গিয়ে নানান জনের সাথে কথা বলে ঘটনা কালেক্ট করে নিয়ে আসেন, এবং সেই ঘটনাগুলোই আমরা প্রচার করি। আজকের ঘটনাটি ভয়ের রাজ্য অচিনপুরের জন্য। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আজ আমি আপনাদের নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার বন্ধুর বড় ভাই আমার সঙ্গে শেয়ার করেছেন। ঘটনায় যাবার আগে ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন শুরু করা যাক। নাভিদুন আর আমি তো জীবনের অনেকটা পথ পার করে প্রহরত্বের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন চলতে শুরু করার পর খেয়াল করলাম এই বগিটা 4টি অংশে বিভক্ত। আমাদের অংশটি বাদে অন্য অংশে আরো 3 জন পুরুষ যাত্রী ছিলেন, যাদের আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। হয়তো এর পরের কম্পার্টমেন্টেও কিছু যাত্রী ছিলেন, কিন্তু ভিড় বলা চলে না। আমি একটু নড়ে চড়ে বসলাম এবং সামনের সিটে বসা ওই যুবকটির দিকে তাকালাম। প্রথমে খুব সাধারণভাবেই তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু যখন ভালো করে খুঁটিয়ে দেখলাম তখন মনে হলো ছেলেটির মধ্যে কোথাও একটা অস্বাভাবিকতা আছে। অথবা হতে পারে সে অত্যন্ত আবেগপ্রবণ, কিংবা সম্প্রতি কোনো বড় ধরনের মানসিক আঘাত বা হৃদয়ে চোট পাওয়ার মতো ঘটনার শিকার হয়েছে। এই সন্দেহের কারণ হলো
তার মুখমণ্ডল, তার ফর্সা গায়ের রঙের তুলনায় মুখটা যেন অস্বাভাবিকভাবে রক্তবর্ণ হয়ে গিয়েছিল। চোখ দুটোও ছিল জবা ফুলের মতো লাল। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এই দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনের জানালা দিয়ে সে বাইরের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন কোনো স্থির বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ করে আছে, অথচ বাইরের দৃশ্য তখন ঝড়ের গতিতে সরে যাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে সাধারণ মানুষের চোখের মনি চরকি খাওয়ার কথা, মাথা ঘুরে যাওয়ার কথা। আমার নিজেরই তো বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গিয়েছিল। হয়তো তার তাকানোর ভঙ্গি দেখে আমি আন্দাজ করেছিলাম যে কিছু একটা ঠিক নেই, অথবা তার চেহারায় এমন কিছু একটা ছিল যা আমাকে অবচেতনভাবেই সতর্ক করে দিচ্ছিল। আমার ইচ্ছে ছিল তাকে কিছু একটা বলে বা জিজ্ঞেস করে পরিবেশটা একটু হালকা করি, একটু কথাবার্তা বলি, কিন্তু কেন জানি আমি খুব দ্বিধাবোধ করছিলাম। এই দ্বিধার আসল কারণ কি ছিল তা তখনও আমি কল্পনাও করতে পারিনি। তার অবস্থা দেখে কখনো মনে হচ্ছিল সে কোনো তীব্র যন্ত্রণায় ছটফট করছে, হয়তো যে কোনো মুহূর্তে হাউমাও করে কেঁদে ফেলবে। আবার পরক্ষণেই মনে হচ্ছিল সে যেন গভীর কোনো প্রতিশোধের পরিকল্পনা সাজাচ্ছে মনে মনে। আমি বেশ কিছুক্ষণ দোটানায় ভুগলাম, তাকে ডাকবো কি ডাকবো না, তার নির্জনতার ব্যাঘাত ঘটানো ঠিক হবে কি হবে না সেটাও ভাবছিলাম। তার হাব ভাব দেখে মনে হচ্ছিল আমার উপস্থিতি সম্পর্কে সে সম্পূর্ণ উদাসীন, যেন আমি সেখানে নেই। শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম যে তাকে বিরক্ত না করাই ভালো। আমি আবার পাশ ফিরে জানালার বাইরে তাকাতে শুরু করলাম। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি নিজের পারিবারিক সমস্যাগুলো নিয়ে ভাবতে লাগলাম। আমার সবচেয়ে বেশি অবাক লাগছিল এই ভেবে যে আপা এত তড়িঘড়ি করে মেয়েটার বিয়ে ঠিক করলেন কেন। রাবিয়া তো এখনো পড়াশোনা করছে, আর এখনকার জামানায় এমন তো নয় যে মেয়ে বড় হলো আর অমনি তাকে অন্যের হাতে তুলে দিতে হবে। তাছাড়া রাবিয়ার পড়াশোনার প্রতি প্রবল ঝোঁক ছিল। আপা নিজে এবং দুলাভাই দুজনেই চাইতেন মেয়েটা উচ্চশিক্ষিত হোক। রাবেয়া আবার একমাত্র সন্তান, তাই তাকে নিয়ে তাদের স্বপ্নের শেষ ছিল না। এমন কোনো কারণও ছিল না যে আপা বা ভাইজান তার পড়াশোনায় বাধা দেবেন। তবে কি অন্য কোনো ব্যাপার, সম্পর্কজনিত কোনো স্ক্যান্ডাল ধামাচাপা দিতেই কি তাড়াহুড়া? যতই ভাবছিলাম আমার দুশ্চিন্তা ততই বাড়ছিল। আরেকটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছিল। ফোনে যখন আমি আপাকে জিজ্ঞেস করেছিলাম যে পাত্র কে বা কার সঙ্গে বিয়ে দিচ্ছেন, তখন তার উত্তর আমাকে বিভ্রান্ত করেছিল। তিনি বলেছিলেন, একবার এসো, তাহলেই সব জানতে পারবে। এমন নয় যে আপার ফোন রাখার খুব তাড়া ছিল বা তিনি খুব ব্যস্ত ছিলেন বলে বলতে পারেননি, বরং তার গলার স্বরে মনে হচ্ছিল তিনি ইচ্ছে করেই ফোনে বিস্তারিত বলতে চাচ্ছেন না। তার কণ্ঠে একটা চাপা উদ্বেগ বা ভয়ের রেশ ছিল। সবশেষে আপা বলেছিলেন, যত দ্রুত পারো চলে এসো। বিয়ের তারিখ ছিল 25 ডিসেম্বর, আর সেদিন ছিল 20 তারিখ। সব এলোমেলো চিন্তা আমার মাথার ভেতর জট পাকিয়ে দিচ্ছিল। যাই হোক, এখন তো আর ভেবে লাভ নেই, সেখানে গিয়েই আসল ঘটনা জানা যাবে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার দৃষ্টি অজান্তেই আবার সামনের সিটে বসা সেই ছেলেটির ওপর পড়ল। সে এখন আর জানালার বাইরে তাকাচ্ছে না, বরং আমাকে বিয়েটা খুব ভয়ানক হবে। তার গলার স্বর ছিল ভাঙা ভাঙা, যেন গলা দিয়ে আওয়াজ বের হতে চাচ্ছে না। আমি এতটাই অবাক হলাম যে প্রায় যে আমাকে অবশ করে দিচ্ছিল। মনে হচ্ছিল সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে দিয়ে সব বলাচ্ছে। তার মুখের পেশিগুলো শক্ত হয়ে গিয়েছিল, গলার রগ ফুলে উঠেছিল, এমনকি তার কপালের রগগুলো গাঢ় নীল হয়ে বিপজ্জনকভাবে দেখেছেন, ছেলেটা অসুস্থ হয়ে পড়ল, আপনার উচিত ছিল না তাকে ধরে সাহায্য করা? এখন তাদের আমি কিভাবে বোঝাবো যে আমি যা শুনেছি বা অনুভব করেছি তা জিনভূত দেখার চেয়ে কম কিছু নয়। লোকজন তাকে ধরাধরি করে সিটে শোয়ালো, কেউ কেউ তার মুখে পানি ছিটা দিল। সে গভীর শ্বাস নিচ্ছিল। মানুষ আমাকে কখনো অবাক হয়ে কখনো করুণার দৃষ্টিতে দেখছিল। হয়তো আমি খুব হাস্যকরভাবে গুটিসুটি মেরে বসেছিলাম, যা একজন বয়স্ক মানুষের জন্য শোভন নয়। কিছুক্ষণ পর আমাদের সবার চোখের সামনেই ছেলেটি উঠে বসল। তার চোখে এখন আর সেই বন্যতা নেই, বিস্মিত দৃষ্টি। সে উপস্থিত সবাইকে দেখল, তারপর আমার দিকে তাকিয়ে আপন সুরে কথা বলে উঠল, যেন একগাদা অপরিচিত মানুষের ভিড়ে আমিই তার আপনজন। কি হয়েছে আঙ্কেল? সে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, তোমার মনে হয় মৃগী রোগের মতো কোনো সমস্যা হয়েছিল, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। সে লজ্জিত হয়ে বলল, সরি, আসলে এমনটা আমার সাথে মাঝে মধ্যেই হয়।
তার ভাবভঙ্গি দেখে মনে হলো সে চাইছে এই ভিড়টা যেন দ্রুত সরে যায়। যাত্রীরাও দেখলো ছেলেটি এখন সুস্থ, তাই তারা যে যার সিটে ফিরে যেতে শুরু করলো। যাওয়ার আগে ছেলেটি অত্যন্ত ভদ্রতা ও বিনয়ের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানালো। সবাই চলে যাওয়ার পর সেখানে পিন পতন নীরবতা নেমে এলো। সে আবার জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। ট্রেন তখনও তীব্র গতিতে ছুটে চলেছে, বাইরে ধুলো উঠছে। আমার দিকের জানালার কাঁচটা খোলা ছিল বলে ভেতরে বেশ ধুলো আসছিল। সে হঠাৎ আমার দিকে ফিরে বলল, জানালার কাঁচটা বন্ধ করে দেব আঙ্কেল? আমি তার স্বাভাবিক আচরণে আরো বেশি ঘাবড়ে গেলাম। তোতলামি করতে লাগলাম, হ্যাঁ, বন্ধ করে দাও। সে উঠে কাঁচটা বন্ধ করে দিল। তারপর একবার চারপাশটা দেখে নিল, নিশ্চিত হয়ে নিল যে কেউ আমাদের দিকে তাকিয়ে নেই বা কেউ শুনছে না। তারপর সে আমার দিকে একটু ঝুঁকে এলো এবং অত্যন্ত গোপনীয়তার সুরে ফিসফিস করে বলল, আঙ্কেল, আমার সাথে এমনটা প্রায়ই হয়। মাঝে মাঝে বসে থাকতে থাকতে আমার মনে হয় আমার ভেতরে একটা গভীর নিস্তব্ধতা নেমে এসেছে, আর সেই নিস্তব্ধতার ভেতর থেকে একটা ফিসফিসানি আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজ আমাকে যা বলে বা আমার মুখ দিয়ে যা বলাতে চায়, আমি অবিরত সেটাই বলে যাই। এটা যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। সে একটু থামল, তারপর আবার শুরু করলো, আমি আমার এই অবস্থার উপর নিয়ন্ত্রণ আনার আপ্রাণ চেষ্টা করি, কিন্তু তখন মনে হয় আমি যদি কথাগুলো না বলি তবে আমার মাথা ফেটে যাবে। কিছুদিন ধরে আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছি। আগে তো এমন হলে আমার কিছুই মনে থাকতো না। এখন আমি এই অবস্থার পূর্বাভাস বুঝতে পারি। এই নিস্তব্ধতা নামার আগেই আমি টের পাই। তখন আমার হাতে নিয়ন্ত্রণ থাকে যে আমি চোখ বন্ধ করে ওই ফিসফিসানি আওয়াজটাকে দাবিয়ে রাখবো কিনা, কারণ ওই আওয়াজটা আমার সামনে থাকা মানুষটার গোপন কথা বা ভবিষ্যৎ ফাঁস করে দেয়। কিন্তু আঙ্কেল, আজ আপনাকে দেখার পর যখন আমি জানতে পারলাম যে আপনি আপনার ভাগ্নির বিয়েতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই ওই ভয়ঙ্কর নিস্তব্ধতা আমাকে গ্রাস করল। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার সামনে যে মানুষটা থাকে বা যার কথা আমার মাথায় থাকে, এই দৈববাণীগুলো তাকে নিয়েই হয়। সে এক নাগাড়ে কথাগুলো বলে যাচ্ছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। মনে হচ্ছিল সে কোনো রূপকথার গল্প শোনাচ্ছে। সে বয়সে নিতান্তই বাচ্চা, অথচ আমি এত বয়স্ক হয়েও এটা ভাবার সাহস পাচ্ছিলাম না যে সে আমার সঙ্গে কোনো তামাশা করছে কিনা বা আমাকে বোকা বানাচ্ছে কিনা। সে সব কথা জানলো কি করে? সে আমাকে ভয় দেখাতে চাইলে অন্য কিছু বলতে পারত, কিন্তু সে যেভাবে কথা বলছিল তার মধ্যে এমন একটা সততা বা আন্তরিকতা ছিল যে আমি তাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছিলাম। আঙ্কেল, আপনি যে কোনো উপায়ে রাবেয়াকে ওখান থেকে নিয়ে আসুন। ওকে কেউ নিয়ে আসতে দেবে না, এমনকি সে নিজেও আসতে চাইবে না, কারণ সে কিছুই জানে না। কিন্তু তার জন্য সেখানে থাকাটা চরম বিপদের। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি তো বলেছিলে আরো অনেক বিপদ আছে। হ্যাঁ, আছে, কিন্তু সেটা কেবল তখনই ঘটবে যদি সে ওই বাড়িতে বা শহরে থাকে। সে চট্টগ্রাম থেকে বেরিয়ে গেলে ওই অশুভ বলয়টাও কেটে যাবে। কেউ কি তার উপরে জাদু করেছে? না, জাদু নয়। তার গ্রহ নক্ষত্রের অবস্থান বা তারার ঘূর্ণন তার চারপাশে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে তার শ্বাস ফেলার জায়গা নেই। বৃত্তটা ছোট হয়ে আসছে। তাহলে কি চট্টগ্রামের বাইরে গেলে সেই গ্রহের ফেরে কোনো পরিবর্তন হবে? আমি অবাক হয়ে জানতে চাইলাম। হ্যাঁ, হবে। বিষয়টা এমন নয় যে গ্রহগুলো তাকে আকাশ থেকে নিয়ন্ত্রণ করছে। সমস্যাটা ওই নির্দিষ্ট স্থানের ভৌগোলিক অবস্থানের সঙ্গে তার ভাগ্যের সংযোগে। ওই বলয়টা এখন এতই সংকীর্ণ হয়ে গেছে যে সেখান থেকে বের করে আনলে তার অবস্থান পরিবর্তন হবে। এটা তার ভাগ্য যে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। বিপদ এত কাছে যে তাকে শুধু চট্টগ্রাম শহর থেকে বের করতে পারলেই সে নিরাপদ হয়ে যাবে। তা না হলে পৃথিবীর আর কোনো আশ্রয় সে পাবে না। কিন্তু তুমি বলেছিলে যে অন্যরাও। সে আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি আগেই উত্তর দিয়েছি। সেখানে তার উপস্থিতি অন্য মানুষ এবং জায়গার উপর প্রভাব ফেলবে। সে যেখানে থাকবে সেখানকার সবকিছু ধ্বংসের মুখে পড়বে। আমি মনে মনে ভাবছিলাম, এই ছেলেটির বয়স বড়জোর 16-17 হবে। বেশ বুদ্ধিমান, কিন্তু এর পেছনে অন্য কোনো মতলবও কি থাকতে পারে? আমি কিছু বলার আগেই সে যেন আমার মনের কথা পড়ে ফেলল। না আঙ্কেল, আপনার মতো অনেকেই আমাকে নিয়ে অনেক কিছু ভেবেছেন। তারা সবাই পরে পস্তিয়েছেন। এখন তারা আমাকে খুঁজে বেড়ান, কিন্তু তখন আমার আর কিছু করার থাকে না।
তাই তাদের সঙ্গে দেখা করেও কোনো লাভ নেই। আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে আমার কোনো লেনদেন নেই। আমি জীবনে এই প্রথম চট্টগ্রাম যাচ্ছি। আমি ইন্টারমিডিয়েট পড়ি। আমাকে দ্রুত পড়াশোনা শেষ করে আমার মায়ের হাল ধরতে হবে। আমার বাবা মারা যাওয়ার পর মা বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। আমি তখন খুব ছোট ছিলাম বলে মা চাকরি করতে পারেননি। এখন আমি বড় হয়েছি, মা এখনও চাকরি করছেন। আমার সৎ বাবা আমাদের দুজনকে খুব জ্বালাতন করেন। আমার মা আমার জন্য হাড় ভাঙা খাটুনি খাটছেন। তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব বড় হয়ে টাকা রোজগার করতে চাই। আমার এত সময় নেই যে কোনো নাটক করব বা কাউকে ধোঁকা দেব। আর আমি সেরকম ছেলেও নই। আমার ভেতরে কে বসে আছে সে সম্পর্কে আমি কিছু জানি না। তাই নিজেকে আমি খুবই মূর্খ ভাবি। আমি খুব সাধারণ, ছিমছাম আর শান্ত জীবনের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন এমন সব জিনিস দেখতে পাই যে জীবনটার প্রতি আমার ঘৃণা ধরে গেছে। আমি কাউকে বলতে চাই না, কিন্তু আমার ভেতরে যে বাসা বেঁধে আছে সে আমাকে বাধ্য করে মানুষকে তার বিপদ সম্পর্কে সতর্ক করতে। এই বলে সে সিটে শুয়ে পড়ল। তার অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, যেন ভেতরের সব কথা উগরে দিয়ে সে হালকা হয়েছে। সে যেন তার মুখে কুলো পেটেছিল, আমার মুখেও যেন তালা লাগিয়েছিল। আমি আর কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। কিছুক্ষণ পর ছেলেটি ঘুমিয়ে পড়ল, আর এমন গভীর ঘুমে তলিয়ে গেল যে পরের দিন চট্টগ্রাম স্টেশনে ট্রেন পৌঁছানোর আগ মুহূর্তে আমাকেই তাকে ডেকে তুলতে হলো। ঘুম থেকে ওঠার পর তার চোখে আর সেই আগের পরিচয়ের লেশমাত্র নেই। জাগিয়ে দেওয়ার জন্য সে আমাকে ধন্যবাদ দিল, নিজের ব্যাগ কাঁধে ঝুলালো এবং ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম তার নাম, ঠিকানা, ফোন নাম্বার নেওয়া উচিত ছিল, কিন্তু ততক্ষণে সে দৃষ্টির আড়ালে চলে গেছে। আমি যখন আপার বাসায় পৌঁছালাম, আপা আমাকে দেখেই জড়িয়ে ধরলেন, কুশল বিনিময় করলেন। আমি গোসল সেরে খাওয়া দাওয়া করে এক কাপ গরম চা খেয়ে শরীরটা একটু চাঙ্গা করলাম। তারপর আপাকে সরাসরি সেই বিয়ের প্রস্তাবের ব্যাপারে জিজ্ঞেস করলাম। জানতে পারলাম পাত্রপক্ষ এলাকারই বেশ শিক্ষিত পরিবার, ছেলে পেশায় ডাক্তার। হঠাৎ করে এই প্রস্তাবটা এসেছিল, আর রাবেয়ার বাবা অর্থাৎ আমার দুলাভাই রাজি হয়ে গেছেন। আপা কথাগুলো এমনভাবে বললেন যেন তিনি নিজেও পুরোপুরি সন্তুষ্ট নন, বরং স্বামীর চাপে রাজি হয়েছেন। আমার মনে হলো আপা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। যদি ট্রেনে ওই রহস্যময় ছেলেটি আমাকে সতর্ক না করত, হয়তো আমি আপার এই অস্বস্তিটা খেয়ালই করতাম না। রাত পর্যন্ত আমি চুপচাপ রইলাম, কিন্তু আমার চোখ ছিল রাবেয়ার ওপর। মেয়েটাকে দেখে আমি চমকে গেলাম। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি। তাকে দেখলেই মনে হয় সে সবসময় কোনো এক অজানা আতঙ্কে ভুগছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এমন কোনো সমস্যা অবশ্যই আছে যা উপেক্ষা করা সম্ভব নয়। রাত গভীর হলে আমি আপাকে একান্তে চেপে ধরলাম। প্রথমে তিনি কথায় এড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আমি নাছোড়বান্দা হওয়ায় এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। কি বলবো তোকে, আমার তো বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। মেয়েটা দিব্যি ভালো ছিল। হঠাৎ একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করলো। তারপর থেকে উঠোনে পাগলের মতো পায়চারি করে, বলে দেয়ালগুলো ভেঙে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে। কথাগুলো বলে আমাকে খোলা মাঠে নিয়ে চলো, ঘরের ভেতর থাকলে আমার ভয় লাগে। এই দমবন্ধ অনুভূতির ভয়ে সে কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে। বোরখা পরা তো দূরের কথা, গায়ের ওড়না রাখতেই তার কষ্ট হয়। আবার এমনও হয় যে সে বেহায়ের মতো রাস্তায় গিয়ে বসে থাকে। কিন্তু প্রায়ই সে ঘাবড়ে গিয়ে গলিতে বেরিয়ে পড়ে, সিঁড়িতে গিয়ে বসে থাকে, সামনের বাড়িগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করে, এই বাড়িগুলো ভেঙে ফেলো, নইলে আমার দম আটকে মরে যাব, এই বাড়িগুলো ভেঙে ফেলো বলে নিঃশ্বাস নেয়। এই হাড় কাঁপানো শীতেও সে ঘরের ভেতর থাকতে চায় না, সারাদিন ছাদে বসে থাকে। আপা চোখ মুছে আবার বলতে লাগলো, আমার তাকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কিছু ডিপ্রেশনের ওষুধ দিয়েছিলেন আর বলেছিলেন কোনো ভালো মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট দেখাতে। কিন্তু বিশ্বাস করবি না, আমি যেদিন ওই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম, তার পরের দিনই খবর পেলাম সেই ডাক্তার দম আটকে মারা গেছে। আপাত দৃষ্টিতে দম বন্ধ হওয়ার কোনো কারণই ছিল না। তিনি তার ক্লিনিকেই বসেছিলেন, অথচ পোস্টমর্টম রিপোর্ট ওটাই বলল। মানুষ অবাক হলো, কিন্তু আমি ভয়ে কুঁকড়ে গেলাম। কয়েকদিন পর শুনলাম তার শ্বাসনালীতে নাকি কিছু একটা আটকে গিয়েছিল। রাবেয়ার অবস্থার কোনো উন্নতি হলো না। আমি তাকে ওই ডাক্তারের দেওয়ার ঠিকানাতেই এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। তিনি তাকে ভালো করে পরীক্ষা করলেন এবং বললেন মেয়েটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, শুধু কোনো কিছু নিয়ে ভীত বা একটা ফোবিয়াতে ভুগছে।
রাবেয়া কিছুতেই বলতে চাইল না, শুধু সে বলে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় পায় না। ডাক্তার আমাকে বললেন যে কোনো উপায়ে ওর ভয়ের কারণটা খুঁজে বের করুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কিছুতেই কোনো কিছু বের করতে পারলাম না। সেখান থেকে ফিরে 2 দিন পরের ঘটনা, সন্ধ্যাকালীন খবরের কাগজে দেখলাম সেই সাইকিয়াট্রিস্টও মারা গেছেন। তিনি রাতে সুস্থভাবে ঘুমিয়েছিলেন, কিন্তু সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তার স্ত্রীকে সন্দেহের বশে গ্রেপ্তার করে। তাদের ধারণা স্ত্রী হয়তো অন্য কারো সঙ্গে হাত মিলিয়ে ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে মেরেছে। আপা থামলেন না, তার ভয়ার্ত গলার স্বর আরো ভয়ার্ত হয়ে উঠল। ঘটনা এখানেই শেষ নয়। একদিন আমি তাকে নিয়ে বাসে কোথাও বেরিয়েছিলাম আর কি। আমরা বাস থেকে নামার ঠিক পর মুহূর্তেই আমার চোখের সামনে সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়ে সজোরে দেয়ালে ধাক্কা মারল। ড্রাইভার ঘটনাস্থলেই মারা গেল, বাকিরা গুরুতর আহত। একটার পর একটা দুর্ঘটনা। আর জানিস রাবেয়া কিভাবে যেন আগে থেকে এগুলো টের পেয়ে যায়। সে বারবার বলে, আম্মু আমার জন্য হয়েছে। আমি তাকে বোঝাতাম যে পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার দুর্ঘটনা ঘটে, আর লাখ লাখ খুশির ঘটনাও ঘটে। সেগুলো সব কি তোমার জন্য? সে বলে, না, আমি কেবল দুর্ঘটনার কারণ। আমি অপয়া। একদিন তো আরো ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি তাকে নিয়ে এক হাসপাতালে গিয়েছিলাম। আমার পিত্তথলির একটা এক্সরে করাতে হবে। কাজ শেষে আমরা হাসপাতাল থেকে বেরিয়ে কেবল বাস স্ট্যান্ডে পৌঁছেছি, এমন সময় পেছনে বিকট একটা শব্দের বিস্ফোরণ। মনে হলো যেন পুরো শহরটা কেঁপে উঠল, ধুলো আর ধোঁয়া। শুনলাম হাসপাতালের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে গেছে। ভাগ্য ভালো যে মাত্র 2 জন মারা গেছে, সেই হাসপাতালের মালিক, ডাক্তার এবং তার সহকারী। বাকিদের কোনো মতে বের করা সম্ভব হয়েছে। আমি স্তম্ভিত হয়ে শুনছিলাম। এত কিছুর পরেও আপনি তার বিয়ে দিচ্ছেন আপা? আমি জিজ্ঞেস করলাম, আমি কি করব? তোর দুলাভাই সবকিছুই মানতে চায় না। আর যখন থেকে বিয়ের কথা পাকা হয়েছে তখন থেকেই ওই ডাক্তার ছেলেটা, যে নিজেই পাত্র, সে এক দুরারোগ্য অসুখে পড়ে বিছানায় কাতরাচ্ছে। রাবেয়া বলেছে সে বিয়ে করবে না। সে তো ঘরেই থাকতে চায় না। তার মানসিক অবস্থা এমন নয় যে জোর করব, কিন্তু তোর দুলাভাইয়ের এক কথা। আমরা মা মেয়ে মিলে কুসংস্কারের নাটক নাকি করছি। তিনি সব গায়েই মাখেন না। সেই জন্যই তো আমি তোকে এবার জরুরি তলব করেছি। আল্লাহর দোহাই লাগে, এখনো সময় আছে, কিছু একটা কর। আমি মনে মনে ট্রেনে দেখা সেই ছেলেটি নাভিদের প্রতি কৃতজ্ঞতা জানালাম। সে যদি আমাকে আগে ভাগে সব না জানাতো তবে হয়তো আমি পরিস্থিতিটা বুঝতেই পারতাম না। হয়তো রাবেয়াকে চিরতরে হারাতাম, আর আপাও এই শোক সইতে পারতেন না। আমার মামা বাড়িটা একদম উজাড় হয়ে যেত। পরের দিন আমি মাহমুদ ভাই আমার দুলা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি আপার সঙ্গে যেমন ব্যবহার করেছিলেন আমার সঙ্গেও ঠিক তেমনই করলেন। উল্টো আমাকে খোঁটা দিয়ে বললেন, তুমি তো দেখছি পুরুষ মানুষ হয়ে মেয়েদের মতো কুসংস্কারে বিশ্বাস করো। তিনি আমাকে অবজ্ঞা করলেন, নানা কটু কথা শোনালেন। কিন্তু আপার মুখে ওই দুর্ঘটনার বিবরণ শোনার পর আমি নাভিদের প্রতিটি শব্দে বিশ্বাস রাখতে শুরু করলাম। তাই আমি নাভিদের পরামর্শ মতোই কাজ করার সিদ্ধান্ত নিলাম। যে কোনো মূল্যে রাবেয়াকে চট্টগ্রাম থেকে বের করে নিয়ে যেতে হবে। আমি আপাকে ডেকে পুরো ঘটনা বললাম, ট্রেনের সেই ছেলেটির কথা, তার সতর্কবাণী, সব। আপা সব শুনে একদম পাগলের মতো হয়ে গেলেন। তিনি বললেন, তুই ওই ছেলের ঠিকানা কেন নিলি না? ও তো ফেরেশতা। ওর চেহারার বর্ণনা দে, আমি সারা চট্টগ্রাম তন্ন তন্ন করে খুঁজবো, দরকার হলে পত্রিকায় বিজ্ঞাপন দেব। আমি তাকে শান্ত করে বললাম, এখনো সবের সময় নয় আপা, আগে রাবেয়াকে বাঁচাতে হবে। অনেক কষ্টে, অনেক নাটকের পর আমি রাবেয়াকে নিয়ে রওনা দিলাম। দুলাভাইকে কোনো মতে বুঝিয়ে স্টেশনের দিকে ছুটলাম। আমার স্ত্রী তো আমাকে 3 দিনের মাথায় রাবেয়াকে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে একদম হাঁ হয়ে গিয়েছিল। পরে যখন তাকে আমি সব খুলে বললাম, সেও শিউরে উঠল এবং বলল সে ওই ছেলেকে পেলে নিজের হাতে রেঁধে খাওয়াতো। তবে একটা কথা বলতে ভুলে গেছি, ট্রেনে ফেরার পথেও এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। কিছু দূর যাওয়া পর্যন্ত রাবেয়া ছিল অস্থির, কিন্তু যেই আমরা কিছু দূর পার হলাম, ট্রেনের চাকা অন্য স্থানে প্রবেশ করলো, অমনি রাবেয়া একদম শান্ত হয়ে গেল। তার চেহারার সেই ভীতি উধাও। আর শুনলে অবাক হবেন, চট্টগ্রামের ভেতর থাকাকালে ওই একই ট্রেনে যান্ত্রিক ত্রুটির কারণে 2 বার থেমে থাকতে হয়েছিল। একবার তো বড়সড় অ্যাক্সিডেন্ট থেকে আমরা কোনো মতে বেঁচেছি। আল্লাহ রক্ষা করেছেন, নয়তো কেউই বাঁচতাম না।
আপা তার স্বামীকে কিভাবে বুঝিয়েছিলেন, কিভাবে রাজি করিয়েছিলেন রাবেয়াকে আমার সঙ্গে পাঠাতে, সেটার এক বিশাল ইতিহাস। সেই ঘটনা আজ নাই বা বললাম। আজ রাবেয়া মাশাল্লাহ সম্পূর্ণ সুস্থ। সে এখন 2 সন্তানের মা, খুব সুখে আছে, হৃষ্টপুষ্ট এবং প্রাণবন্ত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাবেয়ার বিয়ে আমি ওই ছেলের সঙ্গেই দিয়েছিলাম যার সঙ্গে প্রথমে কথা পাকা হয়েছিল, সেই ডাক্তার ছেলেটি। ফিরে এসে আমি নিজে সেই ছেলেকে ফোন করেছিলাম, তাকে সব ঘটনা খুলে বলেছিলাম, তাকে অনুরোধ করেছিলাম একবার আসতে। ভালোবাসার টানেই হোক বা কৌতূহল বশত হোক, ছেলেটি এসেছিল। আর অলৌকিকভাবে কয়েকদিনের মধ্যে সেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। আমার দুলাভাই এখন খুশি, আপাও খুশি। আর আমার স্ত্রী, সে তো এখন মোনাজাতে হাত তুললেই সেই রহস্যময় ট্রেনের যাত্রীর জন্য দোয়া করে। সেই ছেলেটি যেখানেই থাকুক, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আমি মনে মনে তাকে খুঁজি, কে জানে হয়তো কোনো এক ভিড়ের ট্রেনে আবারও তার সঙ্গে দেখা হয়ে যাবে, তখন হয়তো তাকে ধন্যবাদ দিতে পারবো। এই ছিল ঘটনা। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। রহস্যজনক এক ঘটনা। আশা করছি এই ঘটনার সঙ্গে ভয়ের রাজ্যে বন্ধুদের সাথে নিয়ে সময়টা ভালোই কেটেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। তার আগে জানিয়ে রাখি, এই ঘটনাটি বন্ধু রিলেটেড, অর্থাৎ সময় হয়েছে বন্ধুর সাথে হারিয়ে যাবার ভয়ের রাজ্য অচিনপুরে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কারণ আমরা সবাই জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আর আল্লাহর নিকট প্রার্থনা যে আপনাকে এবং আপনার ভূত.com পরিবারকে যেন সবসময় ভালো রাখেন। ভূত.com-এর সকল শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নতুন বছরের। আমি মোহাম্মদ নাহিদ হাসান, জেলা বগুড়া। আমি আগেও একটি কালো জাদুর ঘটনা ইমেইল করেছি এবং তা সকল শ্রোতা বন্ধুদের নিকট পড়ে শোনানোর জন্য রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি 2014 সাল থেকে ভূত এফএম-এর সাথে ছিলাম, এখন ভূত.com-এর সাথে আছি। আমি একটি স্বনামধন্য স্টিল কোম্পানিতে কর্মরত আছি। কাজের ব্যস্ততার মাঝেও ঘটনা লিখতে পারলাম। ঘটনাটি শ্রোতা বন্ধুদের নিকট পড়ে শোনানোর অনুরোধ রইল। বলে রাখি, ঘটনায় ব্যবহৃত সকল নাম ছদ্মনাম। ঘটনাটি লিখতে যদি কোনো বানান ও শব্দ চয়নে ভুল হয় তাহলে ক্ষমা প্রার্থী। এটিও একটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। আমরা পড়াশোনার খাতিরেই একই মেসে থাকতাম। আমরা সবাই একদিন রাতে আড্ডা দিচ্ছিলাম। অনেক রকম গল্প হতে হতে একসময় আমাদের মাঝে ভৌতিক গল্প নিয়ে কথা উঠে। সবাই যে যার মতো এক্সপেরিয়েন্স শেয়ার করছিল, কেউ কেউ তা নিয়ে হাসাহাসিও করছিল। তখন আমার ফ্রেন্ড নিলয়ের চুপ থাকা দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে চুপ করে আছিস কেন? সে বলল, এসব ভৌতিক কথা নিয়ে হাসাহাসি করতে নেই। তার এরকম আচরণ দেখে আমার মনে খটকা লাগলো। তখন তাকে সবাই খুব করে চেপে ধরলাম। নিশ্চয়ই তার কাছে কোনো ঘটনা আছে এবং তা আমাদের সবার সাথে শেয়ার করতে হবে। এক পর্যায়ে আমাদের জোড়াজুড়িতেই সে ঘটনা শুরু করলো। ঘটনার স্থান লালমনিরহাট জেলার কোনো এক উপজেলায়। সঙ্গত কারণে আমি জায়গাটির নাম উল্লেখ করছি না। আমার বন্ধু নিলয় ঠিক যেভাবে ঘটনা শেয়ার করেছিল, আমিও ঠিক সেভাবেই আপনাদের লিখে পাঠাচ্ছি। ঘটনাটি
খেলাটা আজ থেকে 8 বছর আগের। আমাদের ব্যাচে আমরা 5 জন, মানে আমি, সিয়াম, সবুজ, হৃদয় ও মিরাজ। সবসময় আমরা একসাথে থাকতাম, একসাথে স্কুলে যেতাম। আমরা খুব ভালো ফুটবল খেলতাম। বলে রাখি, কোথাও ফুটবল খেলা হলে কোনো টিম আমাদের 5 জনকে হায়ার করবে না, এরকম হয়নি। আমরা একদিন স্কুল শেষে জানতে পারলাম আমাদের গ্রাম থেকে 3টা গ্রাম পরে একটা বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, আর আমাদের 5 জনের নামও সেখানে রয়েছে। একই টিমে খেলতে হবে। খেলাটি হবে 4 দিন পর, মানে শুক্রবারে। তো যথারীতি আমরা সবাই খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। খেলা হবে বিকেল 3টা থেকে, তাই আমরা জুম্মার নামাজ পড়ে ভাত খেয়ে বের হলাম। যেহেতু গ্রামের রাস্তা এবং পথ খুব একটা ভালো নয়, তাই আমরা সবাই একটা ভ্যান গাড়ি ঠিক করলাম। সেই ভ্যান আমাদের উক্ত খেলার স্থানে নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর দল প্রস্তুত করে খেলা শুরু হলো। খেলা শেষ হয়ে গেল, আমরা জয়লাভ করলাম। খেলা হয়েছিল 2 গ্রামের মাঝে। তারা টাকা উঠিয়ে 2 দল মিলে একটা ছাগল কিনেছিল। কথা ছিল যে দল জয়লাভ করবে তারা সেই ছাগলটি দিয়ে পিকনিক করবে। অতঃপর আনন্দের সঙ্গে সন্ধ্যার পর সবাই মিলে পিকনিকের আয়োজন করা হলো। পিকনিক শেষ হতে হতে প্রায় রাত 11টা বেজে যায়। আমরা সেই রাতে আর কোথাও থাকার পরিকল্পনা না করে বাসায় ফেরার প্রস্তুতি গ্রহণ করলাম। সবার থেকে বিদায় নিয়ে আমরা 5 জন বের হলাম বাড়ির উদ্দেশ্যে। রাত অনেক গভীর হওয়ার কারণে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই আমরা 5 জন ডিসিশন নিলাম হেঁটেই ফিরব। প্রায় 6 কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হবে। সামনের 1 কিলোমিটার রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর একটু গেলেই রাস্তার দুপাশে ফসলি জমি, আর এর মাঝখান দিয়েই 2 কিলোমিটারের রাস্তা। তার একটু সামনে এগোলেই একটা কবরস্থান। আমরা সবাই গল্প করতে করতে হাঁটছিলাম। কিছু দূর এগিয়ে আমরা দেখতে পেলাম সেই ঘন জঙ্গল থেকে কিসের যেন মৃদু কণ্ঠে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কি যেন কান্না করছে। এটা শুনে আমরা 5 জন একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, কিন্তু এসব ব্যাপার পাত্তা দিলাম না। যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই ভয় না পেয়ে সামনে এগিয়ে গেলাম। সামনে এগোতে এগোতে আমরা সেই ফসলি জমির মাঝে এসে পড়লাম। এবার দেখলাম ধান ক্ষেত থেকে 2-3টা কুকুর আকৃতির কিছু প্রাণী রাস্তার মাঝে এসে ঘোরাঘুরি করছে। দেখতে কুকুরের মতো হলেও অনেকটা স্বাভাবিকের থেকেও বড়। এটা দেখে আমরা সবাই হালকা ভয় পেতে শুরু করলাম। সবাই সবার হাত ধরে সামনের দিকে এগোতে শুরু করলাম। তারপর আমরা মনে মনে যে দোয়া পারি পড়তে শুরু করলাম। আমরা সেখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। সেই কুকুর আকৃতির বড় বড় প্রাণীগুলো কিছুক্ষণ পর চিৎকার করতে করতে আবারও ধারের জমিতে নেমে গেল। চিৎকার করছিল ভয়ঙ্কর কোনো এক দানবের মতো। একটু পর পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। আমরা তখন আবার সামনের দিকে এগোতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে আসি। সবাই মনে মনে দোয়া করছিলাম এবং আল্লাহকে স্মরণ করছিলাম। এভাবে প্রায় 3 কিলোমিটার পথ আমরা হেঁটে আসি। আর একটু সামনে গেলেই ভয়ঙ্কর সেই কবরস্থান। এই কবরস্থান নিয়ে অনেক অনেক ঘটনা আছে, যা প্রায় সবাই জানে। শুনেছি এই গ্রামের মানুষ রাত 9টার পর এই কবরস্থানের আশেপাশে কখনো আসে না, আর আমাদের সেই কবরস্থানের পাশ দিয়েই যেতে হবে। পকেট থেকে ফোন বের করে দেখলাম রাত তখন প্রায় 1:30টা বেজে গেছে। সবাই সবার হাত ধরে আবারও আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম। একটু পর সামনে তাকিয়ে দেখলাম কবরস্থানের দরজা থেকে একটু সামনে খাটিয়ার ওপর একটা লাশ শুয়ে রাখা হয়েছে সাদা কাপড় মুড়িয়ে। এটা দেখে আমাদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। চুপচাপ আমরা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম লাশটা খাটিয়ার ওপরে উঠে পড়েছে। এটা দেখে আমরা কেউ আর ঠিক থাকতে পারলাম না। 5 জন সবাই সবাইকে চিৎকার করে বলে উঠলাম, পালা! এটা বলেই যে যার মতো দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে বুঝতে পারলাম পা আর চলছে না। সামনে কোনো একটা বাড়িতে আলো জ্বলতে দেখে উঠোনে গিয়ে চিৎকার দিয়ে পড়ে গেলাম আর জ্ঞান হারালাম। তারপর যখন আমাদের জ্ঞান ফেরে, তখন আমাদের পাশে আমাদের মা বাবা, ছোট ভাই সহ গ্রামের অনেক মানুষ। আমি হতবাক হয়ে বাবা মাকে জিজ্ঞেস করতে শুরু করলাম। আমাদের সাথে সিয়াম, পর আমরা সবাই সবার সাথে ঘটনা শেয়ার করি। এরপর যাই মিরাজের বাসায়। মিরাজের বাসায় গিয়ে দেখি তার বাড়িতে অনেক চিৎকার, চেঁচামেচি এবং কান্না শুরু হয়ে গেছে। আমরা বাসায় ঢুকতেই মিরাজের বাবা আমাদের সবাইকে চিৎকার করে ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, তোরা সব কটা মিলে আমার ছেলেটার সাথে কি করেছিস?
আমার ছেলে এখন কোথায়? আমার ছেলেকে লুকিয়ে রেখেছিস নাকি মেরে ফেলেছিস? তারপর মিরাজের বাবাকে আমরা শান্ত করে সব ঘটনা খুলে বললাম। মিরাজের বাবা কোনোভাবেই এরকম ঘটনা মেনে নিতে না পেরে এক পর্যায়ে আমাদেরকে অনেক গালাগালি বকাবকি করে বাড়ি থেকে বের করে দিলেন। মিরাজের বাবার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি আমাদের সবার ওপর অনেক রেগে আছেন। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। মিরাজের কোনো খোঁজ পাওয়া যায় না। 1 সপ্তাহ পর সবাই ভুলে গেলেও আমরা তাকে কোনোভাবেই ভুলতে পারিনি। একসাথে 5 জন গেলাম, কিন্তু ফিরলাম 4 জন। আমরাও কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারছিলাম না। এটা নিয়ে মিরাজের বাবা আমাদের উপরে পুলিশের নির্যাতনও করিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। অতঃপর এটি একটি অ্যাক্সিডেন্ট কেস হিসেবে তদন্ত বন্ধ করে দেয়া হয়। আমরাও মুক্তি পেয়ে যাই। কিছুদিন পর আমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা শেষ করে প্রায় 4 মাস হয়ে গেছে। পরীক্ষার ফলাফল হয়। আমরা যে যার মতো 4 জন পরীক্ষায় পাশ করি। সবুজ আর হৃদয় লালমনিরহাটের একটা কলেজে ভর্তি হয়ে যায় এবং আমি আর সিয়াম রংপুরে চলে আসি। আমাদের পড়াশোনা বেশ ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পর হঠাৎ একদিন আমার বাবা বাসা থেকে ফোন করে বলেন, গতকাল রাতে সবুজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, কারণ সবুজের গলায় দড়ি দেয়া বা আত্মহত্যা করার পেছনে তেমন কোনো কারণ ছিল না। সকালবেলা বাবার মুখ থেকে এরকম কথা শুনে আমি সাথে সাথে বাসায় চলে আসি। তারপর সবুজের জানাজা শেষ করে মাটি দিয়ে বাকি বন্ধুদের সাথে দেখা করে সন্ধ্যার মুখে আবার রংপুর ফিরে আসি। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। এভাবেই কেটে যায় 1 মাস। তারপর কিছুদিন পর বাবা আবার ফোন দিয়ে বলল, হৃদয় গতকাল রাতে কলেজের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। এসব শুনে আমি রীতিমতো পাগলের মতো হয়ে যাই। গত 3 মাসের ব্যবধানে আমি আমার 2টো ফ্রেন্ডকে হারিয়ে ফেললাম। হৃদয়ের জানাজা শেষ করে বাসায় ফিরলাম। আমার মনে তখন ভয় জাগতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সিয়ামকে ফোন দিলাম। তাকে ফোন দেওয়ার সাথে সাথে সে রীতিমতো হাউমাউ করে কেঁদে বলল, বন্ধু, এসব কি শুরু হয়েছে? তার সাথে কিছুক্ষণ কথা বলে আমরা ডিসিশন নিলাম বিকেলে দেখা করব। তারপর বিকেলে সিয়ামের সাথে দেখা করে আমি আর সিয়াম বাসায় ফিরলাম। সেই রাতে আমরা দুজনে একই স্বপ্ন দেখলাম। সকালবেলা তা আমরা দুজনের সাথে শেয়ার করলাম। স্বপ্নে কেউ কালো শাড়ি পরিহিত ভয়ানক কণ্ঠে আমাদের বলছে, তোরা কেউ বাঁচবি না, আমার হাত থেকে নিস্তার পাবি না, যেখানেই থাকিস না কেন তোদেরকে মেরে ফেলবো। এটা বলে সেই অবয়বটা একটা অট্ট হাসি দিয়ে উধাও হয়ে যায়। আমাদের ঘুম ভেঙে যায়। দুজনেই এমন আজব স্বপ্ন দেখায় অনেক ভয় পেয়ে যাই এবং বাসায় ফিরে আমরা আমাদের পরিবারের সাথে এই স্বপ্নের কথা শেয়ার করি। আমার কথা শুনে আমার বাবা রীতিমতো ভয় পেয়ে যান। আমার বাবার ভয় পাওয়ার কারণ আমার 2 বন্ধুর অস্বাভাবিক মৃত্যু। বাবা ততক্ষণে বলে ওঠেন, আজকেই তোকে নিয়ে একবার বড় মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ঘুরে আসতে হবে। অতঃপর জোহরের নামাজ পড়ে বাবা আমাকে নিয়ে ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব আমাকে আর বাবাকে দেখে রুমে গিয়ে বসতে বলেন। বাবা ইমাম সাহেবের নিকট রাতের স্বপ্নের সব কথা খুলে বলেন। ইমাম সাহেব আমার কথাগুলো শুনে বলেন, এখন বাড়ি চলে যাও, বিষয়টা দেখছি। তুমি তোমার বন্ধু সিয়ামকে নিয়ে সন্ধ্যায় একবার এসো। আমার বাবা তখন বললেন, হুজুর, আমিও কি আসবো সন্ধ্যায়? হুজুর বললেন, চাইলে আসতে পারেন, তবে নিলয় আর সিয়ামকে অবশ্যই আসতে হবে। এরপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সন্ধ্যার আগে সিয়ামকে ফোন দিয়ে আমাদের বাসায় ডাকলাম এবং বাবার সঙ্গে মাগরিবের নামাজ পড়ে 3 জনে একসাথে হুজুরের বাড়িতে গেলাম। হুজুর আমাদের বসতে দিয়ে একটা গ্লাসে করে পানি নিয়ে আমাদের সামনে বসলেন এবং আমরা দেখলাম হুজুর একটা কাগজে কি সব লিখছেন। লেখাগুলো আরবিতে তাবিজের মতো। আমার বাবা হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি কোনো কিছু জানতে পারলেন? হুজুর তখন একটু অপেক্ষা করতে বললেন এবং গ্লাসের পানিতে সেই তাবিজের মতো লেখাটি ডুবিয়ে দিলেন। এরপর হুজুর বলতে শুরু করলেন, নিলয় আর সিয়াম, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের ওপরে কালো জাদু করা হয়েছে, আর যে এই কালো জাদু করেছে সে ভয়ানক ক্ষমতা অর্জন করেছে। 3টি শক্তিশালী জিনের দ্বারা তোমাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তোমাদের ওপর এখনো কালো জাদুর কোনো প্রভাব পড়েনি, তবে পূর্ব লক্ষণ জানান দিয়েছে হয়তো আজ রাতে সিয়ামের ওপর সেই জিনের আক্রমণ হতে পারে। তবে এই জিনগুলো একসাথে দুজনকে আক্রমণ করতে পারবে না। এই জিনগুলো সেরকমই আদেশপ্রাপ্ত, আগে সিয়ামকে পরে তোমাকে আক্রমণ করবে। এছাড়াও হুজুর জানান শুধু তোমরাই না, তোমাদের সেই দুই বন্ধু সবুজ আর হৃদয়, তারাও এই কালো জাদুর শিকার। আমি তখন হুজুরের কাছে জানতে চাইলাম, হুজুর, হৃদয় আর সবুজের সাথে কি এমন ঘটেছিল যে তারা আত্মহত্যা করলো, এবং কেনই বা করলো, আর কেই কালো জাদু করেছে? হুজুর তখন একটু নিশ্চুপ থেকে সেই গ্লাসের পানির দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, যেদিন থেকে তোমাদের বন্ধু মিরাজকে খুঁজে পাওয়া যায় না, সেদিন থেকে তোমাদের ওপর মিরাজের বাবা অনেক রেগেছিলেন আর মনে মনে ভাবতেন তার ছেলের মৃত্যুর জন্য তোমরাই দায়ী। তাই তিনি পুলিশের কাছে তোমাদের নামে রিপোর্ট করেন, এবং যখন দেখেন তোমরা নির্দোষ প্রমাণিত হয়েছ, মিরাজের বাবা তখন ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে কালো জাদুর আশ্রয় নেয়। প্রতিশোধ পরায়ণ হয়ে বাসা থেকে বের হয়ে যান কালো জাদু শিক্ষা গ্রহণ করতে। তিনি একটি তান্ত্রিকের নিকট চর্চা শুরু করেন। কালো জাদুর অংশ হিসেবে তারা অনেক কিছুই করতে হয়েছে, যেমন অমাবস্যায় গভীর রাতে বিষ খেয়ে আত্মহত্যা করা ব্যক্তির লাশের কাফনের কাপড় চুরি করা, গভীর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ব্যক্তির দড়ি খুলে নিয়ে আসা, গভীর রাতে শ্মশানের পাশে গিয়ে পোড়া লাশের মাথার খুলি নিয়ে আসা ইত্যাদি কাজের মাধ্যমে তিনি কালো জাদু শিখে ফেলেন। এবং যেহেতু তিনি মনের মধ্যে অনেক রাগ আর হিংসা পুষে রেখেছিলেন, তাই তার কালো জাদু শিখতে তেমন একটা সময় লাগে না। সেই জিনগুলোকে দিয়ে প্রথম কাজ হিসেবে তোমার বন্ধু সবুজকে মেরে ফেলা হয়। এরপর সবুজের সাথে যা যা ঘটেছিল তা তিনি বলতে শুরু করেন। সবুজ যখন কলেজে নতুন ভর্তি হয়, তখন তার সাথে একটা মেয়ের পরিচয় হয়। তার নাম ছিল নীলিমা। নীলিমার সাথে তার অনেক ভালো বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব হওয়ার পর নীলিমাকে তার অনেক ভালো লেগে যায়। এক পর্যায়ে তোমার বন্ধু সিদ্ধান্ত নেয় নীলিমাকে মনের কথা বলবে। ভাবতে ভাবতে সে জানালার দিকে তাকায়, দেখে নীলিমা তার জানালায় দাঁড়িয়ে তাকে ডাকছে। সবুজ তখন ভ্যাবাচাকা খেয়ে যায়, ভাবতে থাকে নীলিমা এত রাতে কিভাবে এখানে আসবে। সে সম্মোহিত হয়ে পড়ে, নীলিমার ডাকে সাড়া দিতে বাইরে চলে যায়, এবং সেখানেই নীলিমা তাকে মেরে ফেলে। এখন তোমরা ভাবছো নীলিমার সাথে সবুজের এই সম্পর্কের কথা সবুজ তোমাদের কেন জানায়নি। আসলে সবুজ ভেবেছিল সম্পর্ক হয়ে গেলে তোমাদের জানাবে, কিন্তু তার আগেই তার মৃত্যু ঘটে গেল। সবুজকে মেরে ফেলতে জিনগুলো এই নীলিমার রূপ ধারণ করেছিল। ঘটনা শুনতে শুনতে এশার আজান পড়ে গেল। হুজুর বললেন, বাকি কথা নামাজের পরে বলবেন। এরপর হুজুর আবার বলতে শুরু করলেন, এবার হৃদয়ের কথা শোনো। কলেজে ভর্তি হবার পরই হৃদয় র্যাগিং এর শিকার হয়। একদিন হৃদয় ঘুম ভেঙে অনেক রাতে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে সে দেখতে পায় তার হোস্টেলের এক বড় ভাই তাকে অনেকক্ষণ ধরে বাইরে ডাকছে। ঠিক একইভাবে হৃদয়কেও ছাদে নিয়ে যায় এবং তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। হুজুরের মুখে ঘটনা শুনে আমি আর সিয়াম দুজনেই কান্নায় ভেঙে পড়লাম। আমরা যা আত্মহত্যা ভেবে এসেছি, আসলে তা আত্মহত্যা ছিল না, এক পিশাচের মৃত্যু খেলা। এরপর সব ঠিক হয়ে যাবে বলে হুজুর আমাদের দুজনকে রাতে সাবধানে থাকতে বলেন এবং দুটো তাবিজ দেন। তাবিজটা সবসময় আমাদের কাছে রাখতে হবে। হুজুর আবার পরদিন 9টায় আসতে বলেন। তারপর আমরা হুজুরের বাড়ি থেকে বের হয়ে চলে আসি। পরের দিন সকালে সিয়াম আমাকে ফোন দিয়ে বলল, গত রাতে নাকি কেউ একজন মিরাজের কণ্ঠে বাড়ির সামনে এসে ডাকাডাকি করেছে, কিন্তু সেই ডাক তার বাড়ির কেউ শুনতে পায়নি সিয়াম ছাড়া। এটা শুনে আমি অনেক ভয় পাই এবং ভাবতে থাকি আজকে হুজুরের দেয়া তাবিজ না থাকলে হয়তো সিয়ামের অনেক বড় ক্ষতি হয়ে যেত। তারপর সন্ধ্যায় সিয়াম বাসায় আসলে একসাথে খেয়ে একটু রেস্ট নিয়ে নামাজ শেষে হুজুরের বাড়ির দিকে যাই। হুজুরের বাসায় গিয়ে ঢুকতেই দেখলাম হুজুর ঘরের মেঝেতে অনেক কিছু রেখে দিয়েছেন, যেমন নারকেলের ছোবড়া, গোলাপ জল, মোমবাতি, 3টি কাঁচের বোতল। অতঃপর হুজুর কিছু একটা পড়তে শুরু করলেন। হুজুর সিয়ামের সামনে একটা মোমবাতি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে একটা মাটির হাঁড়িতে নারকেলের ছোবড়াগুলো আগুন ধরিয়ে দিলেন এবং গোলাপ জলের বোতল থেকে সিয়ামের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিতে লাগলেন। একটু পর হুজুর সিয়ামের বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি চেপে ধরলেন। মনে হলো সিয়ামের ভেতর থেকে একটা ভারী কণ্ঠ সালাম দিয়ে উঠল,
বলুন, কি সাহায্য করতে পারি? হুজুর তখন সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তখন সিয়ামের ভেতরে থাকা সেই ভারী কণ্ঠটি বলল, সাজ্জাদ আল সাবিদ। তুমি কোথায় থাকো? বয়স কত? সে সবকিছু বলল। তারপর হুজুর সেই জিনকে পুরো 10 জন ভালো জিনের একটি দল গঠন করতে বললেন এবং হুজুর জিনদের আদেশ করলেন তারা যেন নিলয়, সিয়াম, সবুজ এবং হৃদয়ের ওপর করা কালো জাদুর সকল কার্যক্রম নষ্ট করে দেয় এবং সেই বধ 3টি জিনকে ধরে নিয়ে আসে এবং হুজুরের সামনে হাজির করে। হুজুর যখন তাদের জিজ্ঞেস করেছিলেন তাদের বয়স কত, তখন তারা বলেছিল, ভুলে গেছেন হুজুর, আপনার কাছে আমি কোরআন শিক্ষা নিয়েছি, আর এখন আমি আমার পরিবার নিয়ে যাযাবর হয়ে দেশে দেশে ঘুরে বেড়াই। আমার বয়স 120 বছর। যাই হোক, হুজুর সেই জিনকে আরো বলেন, এই কাজের জন্য তোমাদের কোনো উপকার না হলেও 2 জন ছেলের জীবন তোমরা বাঁচাতে পারবে, এটা তোমাদের কাছে আমার পাওনা। হুজুরের আদেশ পালন করতে সেই জিন 10 জন বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে। সাথে সাথে সিয়াম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হুজুর বলেন, সিয়ামের ভেতর থেকে জিনটি তার কাজ করতে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করে হুজুরের বাড়ির ওপর দিয়ে বিশাল ঝড় বয়ে যাচ্ছে। বাড়ির চারপাশের বাঁশবাগান থেকে বিকট আওয়াজ আসছে, আর্তনাদ আসছে। হুজুরের ঘর বাড়ি মাটি কেঁপে উঠছে। হুজুর আবারও জোরে জোরে তেলাওয়াত করতে শুরু করলেন। একটু পর সিয়ামের মাঝে আবারও সেই জিনের আবির্ভাব ঘটল। সিয়ামের ভেতরে থাকা জিনটি হুজুরকে বলতে লাগলো, হুজুর, আমরা সেই 3টা বদ জিনের মধ্যে 2 জনকে ধরতে সক্ষম হয়েছি, কিন্তু বাকি 1 জনকে ধরতে পারিনি। তখন হুজুর সিয়ামের সামনে কাঁচের 2টি বোতল এগিয়ে দিলেন এবং জিনগুলোকে সেখানে বন্দী করা হলো। সিয়াম আবারও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। হুজুরের সেই কাঁচের 2টি বোতল তিনি সযত্নে রেখে দিলেন। ফিরে এসে হুজুর বললেন, তোমাদের ওপর থেকে সাধারণভাবে ঝুঁকি কমে গেছে। 2টি জিনকে বন্দী করা মানে আরেকটি অচল হয়ে গেছে, কোনো ক্ষতি করতে পারবে না। এরপর হুজুর আল্লাহর নাম নিয়ে সিয়ামকে আর আমাকে ঝাড়ফুঁক করে চলে যেতে বললেন। আমরা বাসায় ফিরে আসলাম। এর ঠিক 7 দিন পর মিরাজের বাবা হন্তদন্ত হয়ে আমাদের বাসায় আসলেন। আমরা তাকে দেখে রীতিমতো সবাই অবাক। দেখলাম মিরাজের বাবার এক চোখের মণি সাদা হয়ে গেছে, অচল হয়ে গেছে। মিরাজের বাবা কান্না জড়িত কণ্ঠে বললেন, বাবা, আমার অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম মিরাজের হারিয়ে যাওয়া বা মৃত্যুর জন্য তোমরাই দায়ী, তাই কালো জাদু করেছিলাম। এখন এই কালো জাদুর প্রভাব আমার ওপরে পড়েছে। তোমরা যদি আমাকে ক্ষমা না করো, ওরা আমাকে ছাড়বে না। তোমাদের 4 জনের ওপর যে 3টি জিন আমি চালান করেছিলাম, তার মধ্যে একটা জিন ক্ষিপ্ত হয়ে আমার উপরে আক্রমণ করেছে, আমার চোখ নষ্ট করে ফেলেছে। দয়া করে আমার জীবন বাঁচাও। এসব কথা শুনে আমাদের মনের মধ্যে অনেক তীব্র রাগ আর ঘৃণা হতে থাকে। মিরাজের বাবাকে আমরা বলি, দেখেন আঙ্কেল, যে যেমন কর্ম করে তার তেমনি ফল পাওয়া উচিত। আপনি কোনো কিছু না বুঝে 2 জন ছেলের জীবন নষ্ট করেছেন, 2 জন ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চান। এরপর তিনি নিরুপায় হয়ে বাসা থেকে বের হয়ে যান। তার ঠিক 2 মাস পর আমরা জানতে পারি মিরাজের বাবাকে মৃত অবস্থায় সেই গাছটার সাথে ঝোলানো অবস্থায় পাওয়া গিয়েছে। এরপর আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটেনি, তবে হুজুর কবিরাজের শরণাপন্ন হয়েও মিরাজের হারিয়ে যাওয়ার কোনো রহস্য আমরা আজও উদ্ঘাটন করতে পারিনি। এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে আপনাদের, এবং এই ঘটনাটির সাথে জড়িত যারা, তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন আপনারা জানেন, এবং একজন তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আর সেই সাথে
ভয়ের রাজ্য অচিনপুরে অনেক অনেক এনজয় করছেন বন্ধুর সাথে। এইবার আমরা একটা ঘটনায় যাব, তবে এই ঘটনাটি আমার পড়া নয়, অন্য কারো পড়াও নয়, একটা অডিও ক্লিপ, কিন্তু খুব চমৎকারভাবে তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই অডিও ক্লিপে চলে যাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। যাই প্রত্যেকটা পূজা মণ্ডপ ভিজিট করি, আনন্দ উৎসব মুখর পরিবেশ ছিল। আমাদের এখান থেকে অনেক মজা মাস্তি করা হয়, কারণ যেহেতু সবাই এলাকার পরিচিত, আমরা যাই, আমাদেরকে সেভাবে অনেকে আপ্যায়ন করে, অনেকে অনেক আদর যত্ন করে, অনেক স্নেহ করে, যেহেতু এটা একটা সামাজিক অনুষ্ঠান এবং সবাই নর্মালি যারা আমাদের সাথে ছিল সবাই পরিচিতি ছিল। তো ঘটনাটা হচ্ছে আমরা যখন আমরা আসার সময় দেখা যাচ্ছে আমরা 15-16 জন ছিলাম ম্যাক্সিমাম। তো যখন আমরা হচ্ছে একদম লাস্ট মন্দিরটা ভিজিট করে আসি, এর ভিতরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু খেয়েছি, অনেক বাড়ির থেকে বা অনেক পূজা মণ্ডপ থেকে আমরা গেলে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে। আমরা নর্মালি ওখান থেকে আসার সময় রাসেল ভাই এলাকাটা এবার একটু আমি বর্ণনা দিই, কারণ ঘটনার পুরা বিষয়বস্তুটা বোঝার জন্য একটু বর্ণনা দেওয়াটা জরুরি। আমরা হচ্ছে এটা হচ্ছে একটা খাল, এবং হচ্ছে খালটা ধরেই হচ্ছে আপনার রাস্তা, খালটার পাশ দিয়ে, এবং আমরা ওই রাস্তা দিয়ে হচ্ছে আবার ব্যাকে আসতেছি। তো ব্যাকে আসার সময় আমাদের নর্মালি যেটা হয় যে আমাদের যে যারা ছিলেন আমাদের সাথে, আমাদের পরিচিত যারা আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম, সবাই এক এক করে তার বাসায় চলে যাচ্ছে। অর্থাৎ আসার পথে হচ্ছে কারো বাসা পড়ছে সবার আগে, তো তারা হচ্ছে তাদের বাসায় চলে যাচ্ছেন নর্মালি। তখন মোটামুটি রাত হচ্ছে আপনার 11:30 থেকে 11:30। গ্রামের বাড়িতে একটা এই রাতটা মানে বিশাল রাত, অনেক গভীর, এবং এটা ছিল শীতের শুরুতে, নভেম্বরের দিকে, ঠিক যে সময়টাতে আমি আপনাকে রেকর্ড করছি, এরকম একটা টাইমে শীতের শুরুতে। তো আমরা যখন এভাবে আসতেছি, আমরা গল্প করতে করতে আসতেছি, সব কিছুই নর্মাল ছিল। এক এক করে সবাই মোটামুটি যার যার বাড়িতে চলে যায়। এবং আমাদের বাড়িটা, আমি এবং আমার চাচাতো ভাই, আমাদের বাড়িটা ছিল সবার শেষে। এবং সবাই এক এক করে চলে যাওয়ার পরে একটা যে পোলটা থেকে আমরা প্রথমে হচ্ছে যাত্রা শুরু করছিলাম, ব্রিজ আর কি, হ্যাঁ, খালের উপর একটা পাকা ব্রিজ। তো ওই ব্রিজের ওইখানে আসার পরে আমাদের সাথে শুধুমাত্র একজন ছিল, আমাদের সজল ভাই, যিনি হচ্ছেন আমার দেখার এবং আপনার সাথে স্টুডিওতে ঘটনা শেয়ার করার। যদি ঘটনাটা কাল সিলেক্ট হয়, আশা করি শ্রোতারা এটা শুনতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমরা আরেকটা ঘটনায় যাব। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাবিত আলম। চলুন কথা না বাড়িয়ে সাবিত আলমের ঘটনায় যাই। আপনারা সবাই জানেন সাবিত আলম নিজের ঘটনা নয়, তিনি ঘটনা কালেক্ট করে আমাদেরকে পাঠান এবং সেই ঘটনাগুলো আপনাদেরকে আমরা শোনাই। তো দেরি না করে চলুন সাবিত আলমের কাছে চলে যাই, দেখি কি ঘটনা আছে, কোথা থেকে সেই ঘটনা তিনি সংগ্রহ করেছেন, কার ঘটনা এটি। হারিয়ে যাই ভয়ের রাজ্যে আবারও বন্ধুর সাথে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণা থেকে একটা অমানবিক আর্তনাদ শোনা গেল। সবাই চমকে গেল, সেদিকে তাকালো। আমরা দেখলাম, মানে আঙ্কেল দেখলেন, খালামণি নিজের 2 হাত, আন্টির খালামণি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। অথচ সেই ভালোবাসাটার আড়ালে ছিল পজিশনের একটা আকাঙ্ক্ষা। তাই বলে রাখি, রাতে ঘুমোতে যাবার আগে
দরজা জানালা তো লক করবেনই, কিন্তু মাঝে মাঝে কাছের মানুষের চোখের ভাষাও একটু পড়বেন। কে জানে, হয়তো আপনার খুব কাছের কারো হাসির আড়ালে লুকিয়ে আছে কোনো এক নিশি ডাইনি, যে অপেক্ষা করছে আপনারই অসতর্ক মুহূর্তের জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যদি কখনো দেখেন প্রিয়জনের আচরণে হঠাৎ পরিবর্তন, লজিক দিয়ে সব ব্যাখ্যা করতে যাবেন না। কিছু কিছু অন্ধকারের উত্তর আলো দিয়ে হয় না, বিশ্বাস দিয়ে হয়। শুভরাত্রি। মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আমাদের নতুন বছরের দিকে পথ চলা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের নতুন বছর নিয়ে অনেক প্রত্যাশা। আমি জানি সেই নতুন বছরের প্রত্যেকটা দিন সুন্দর হোক এবং ভয়